ভ্যালেন্টাইন্স ডেতে পার্টি থেকে রাতে বাড়ি ফেরার সময় একটি স্কুল পড়ুয়া মেয়ে 4 জন নরপশুর ধর্ষণ শিকার হয়। ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে গেলে সেই পশুদেরকে আইনের আওতায় আনা হয়, কিন্তু তথ্য প্রমাণ জালিয়াতি করে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে মুক্তি পেয়ে যায়। যখন দেশের আইন ব্যবস্থা ওই মেয়েটিকে তার ন্যায় বিচার দিতে ব্যর্থ হলো, তখন মেয়েটির মা নিজেই ধর্ষকদের শাস্তি দিতে সিদ্ধান্ত নেয়। বলছি 2017 সালের হিন্দি ভাষা মুক্তি পাওয়া ক্রাইম রিভেঞ্জ থ্রিলার মুভি মমের কথা। একজন মা তার সন্তানের জন্য কতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে এই মুভিতে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, জেনে আসি ওই মা কিভাবে ধর্ষকদের শাস্তি দিয়েছিল। মুভির শুরুটা হয় একটি ক্লাসরুমের দৃশ্য দিয়ে। বায়োলজি টিচার মিস দেবকে ক্লাস নিচ্ছে, কিন্তু সকাল সকাল বায়োলজি ক্লাসে স্টুডেন্টদের তেমন কোনো ইন্টারেস্ট নেই। দেবকে স্টুডেন্টসদের মাসেলস বিষয়ে পড়াচ্ছিল। এর মধ্যে মোহিত নামে একটি ছেলে আরিয়া নামে এই মেয়েটিকে ফোনে একটি অ্যাডাল্ট ভিডিও পাঠায়। আরিয়া তখন তার বেস্ট ফ্রেন্ড স্বপ্নাকে দেখায় যে দেখ কি পাঠিয়েছে। স্বপ্না দেখেই ছি বলে ওঠে। তখন দেবকে এসে জানতে চায় তোমাদের কি সমস্যা, তোমরা দুজনই বাইরে চলে যাও। স্বপ্না বলে ম্যাম, আমাদের কোনো দোষ নেই, দেখুন না মোহিত আরিয়াকে কি পাঠিয়েছে। ফোন দেখে দেবকি আরিয়াকে বলে ক্লাসে ফোন অ্যালাউ না, জানা নেই তোমার। এরপর ফোনের ভিডিওটি দেখেই দেবকি মোহিতের কাছে তার ফোন চায়। মোহিত অবশ্য দেবকিকে সরি বলছিল। তারপরও দেবকি মোহিতের থেকে ফোনটি নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয় এবং মোহিতকে বলে তোমার প্যারেন্টসকে বলবে আমার সাথে দেখা করতে। সিন চলে যায় রাতে। এ হচ্ছে দেবকির স্বামী আনন্দ, পাশে দেবকির মেয়ে প্রিয়া। আর ক্লাসের যে আরিয়াকে আমরা দেখেছিলাম, আরিয়া আনন্দের প্রথম স্ত্রীর সন্তান। আরিয়ার মা মারা যাওয়ার পর আনন্দ দেবকিকে বিয়ে করেছিল। সবাই এসে গেলে দেবকি আনন্দকে বলছিল বাচ্চাদের স্কুল ছুটি হতে যাচ্ছে, ভ্যাকেশনের প্ল্যান করো, নয়তো সব বুক হয়ে যাবে। তখন আরিয়া একটি কটেজের ফটো দেখায় এবং বলে এই জায়গাটা কেমন। তখন সবাই সিদ্ধান্ত নেয় এই জায়গাতেই তারা যাবে। আনন্দ বলে ঠিক আছে, আমি ইউএসএ কনফারেন্সের জন্য যাচ্ছি, 10 দিন পর ফিরব, ফিরে এসে তারপর যাওয়া যাবে। আরিয়া তখন আনন্দকে বলে বাবা আজ তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আনন্দ জানতে চায় কি লাগবে তোমার সেটা বলো। দেবকি বলে প্রশংসা তোমার হজম হয় না না। কিন্তু আনন্দ বলে আগেরবার যখন হ্যান্ডসাম বলেছিল 40,000 টাকা দিয়ে ফোন কিনে দিতে হয়েছিল। আরিয়া বলে আসলে শনিবার জোডিয়াক ফার্মে একটি পার্টি আছে, আমার সব বন্ধুরা সেখানে যাবে। দেবকি বল শনিবার তো ভ্যালেন্টাইন্স ডে, আর ওই জায়গা তো অনেক দূর, তো কে কে যাচ্ছে। আরিয়া বলে বললাম তো সব বন্ধুরা যাচ্ছে। আর কত প্রশ্ন করবেন ম্যাম। আনন্দ বলে ঠিক আছে, ভেবে জানাবো। কিন্তু আরিয়া বলে ভাবার কি আছে, পারমিশনও তো চাচ্ছি, আমার প্রতি তোমার বিশ্বাস নেই না, এটাও তোমার ম্যামের থেকে পারমিশন নিতে হবে। আনন্দ এবার একটু রেগে বলে ভদ্রভাবে কথা বল আরিয়া। এর জন্য আরিয়া উঠে চলে যায়। মূলত আরিয়ার মা মারা যাওয়ার পর আরিয়া দেবকিকে তার মায়ের জায়গা দিতে পারেনি। এর জন্য আরিয়া দেবকিকে মা না ডেকে ম্যাম বলে ডাকে। আরিয়া রুমে গিয়ে স্বপ্নার সাথে কথা বলছিল। স্বপ্না বলছিল এটা সাধারণ কোনো পার্টি না, দিল্লির সব থেকে হটেস্ট পার্টি, কবিরও আসবে। এক কাজ কর, এবার প্রপোজ করে ফেল। কবির মূলত আরিয়ারই ক্লাসমেট। আরিয়া কবিরকে খুবই পছন্দ করে। এর মধ্যেই দেবকি আরিয়ার জন্য খাবার নিয়ে আসে। দেবকি বলে তোমার বাবার সাথে কথা হচ্ছে, পারমিশন দিয়েছে, তুমি পার্টিতে যেও। কিন্তু তাতেও আরিয়া কোনো জবাব দিচ্ছে না। দেবকি শুধু যাওয়ার সময় বলে যায় খাবারের উপর কখনো রাগ করতে নেই, খেয়ে নাও। এরপর পরবর্তী দিন সকাল হতেই আনন্দ ইউএসডেতে রেডি হচ্ছিল। তখন আনন্দ দেবকিকে বলে আমি জানি তুমি সব সামলে নাও, তারপরও আমি আরিয়াকে আবার বোঝাবো। দেবকি বলে আসলে ও তোমার ভাগ কাউকে দিতে চায় না, ওকে বোঝানো নয়, ওকে আমাদের বুঝতে হবে। এরপর আনন্দ বের হয়ে যাচ্ছিল। তখন আরিয়া এসে গত রাতের মিসবিহেভের জন্য সরি বলে। আরিয়া বলে আমি তোমাকে এবং ম্যামকে হার্ট করেছি, আমার এটা ঠিক হয়নি। আনন্দ বলে এই শব্দটা কেন ব্যবহার করো, ও তোমার মা, ও না থাকলে তোমাকে বড় করতে পারতাম না, আর ওর কাছে তুমি প্রিয়ার সমান। কিন্তু আরিয়া মাকে ভুলতে পারে না, তাই অন্য কাউকে মায়ের জায়গা দিতেও পারে না। আরিয়া শুধু বলে মায়ের জীবনে মেয়ে আসে, মেয়ের জীবনে কখনো মা আসে না বাবা, আমি পারবো না। এরপর আনন্দ সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এর মাঝে একদিন তৃতীয় লিঙ্গের দুজন মেয়ে দেবকির সাথে দেখা করতে আসে।
মূলত দেবকী তাদেরকে পড়িয়েছিল। এখন তারা নিজেদের ব্যবসা শুরু করেছে, প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য তারা দেবকীর জন্য মিষ্টি নিয়ে এসেছে। আরিয়াকে দেখে একজন জানতে চায়, এই কি আপনার বড় মেয়ে যার কথা আপনি বলতেন? আরিয়া বিষয়টি নোটিস করে। তারা চলে যেতে দেবকী যখন আরিয়াকে মিষ্টি দিতে যাচ্ছিল, আরিয়া বলে, আপনার সোশ্যাল সার্ভিসে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সম্পর্কে কাউকে কিছু বলার প্রয়োজন নেই। আর আপনি তাদের বলেননি আমি আপনার মেয়ে না ম্যাম। আরিয়ার এমন আচরণ দেবকীকে সবসময় কষ্ট দেয়। তারপরও নিজের মেয়ে মনে করেই দেবকী সব সহ্য করে নেয়। এর পরের সিন শনিবার রাতে। আরিয়া পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অবশ্য কবিরও যেহেতু পার্টিতে আসছে, এই জন্য আরিয়া একটু স্পেশাল সাজিয়ে যাচ্ছে। এদিকে দেবকী স্বপ্ন এবং ঋষিকে বলে দেয়, বেশি দেরি করো না, আর আরিয়ার খেয়াল রেখো। এরপর আরিয়া স্বপ্ন এবং ঋষির সাথে পার্টিতে যায়। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, এই জন্য পার্টিটাই একটু স্পেশাল। যদিও আরিয়া ড্রিঙ্ক করে না, তারপরও বন্ধুদের পাল্লায় পড়ে ড্রিঙ্ক করছিল। অন্যদিকে মোহিতকেও দেখা যায় একই পার্টিতে। আরিয়াকে পার্টিতে দেখে মোহিত তার কাজিন চার্লসকে বলছে, ভাইয়া তোমাকে না বলেছিলাম আমি একটি মেয়েকে পছন্দ করি? চার্লস বলে, কে? যার মা তোর ফোন ভেঙে ফেলেছিল? মোহিত তখন আরিয়াকে দেখিয়ে দেয়। চার্লস আরিয়াকে দেখে বলে, তাহলে তুই এখানে বসে সময় নষ্ট করছিস কেন? যা, ওর কাছে যা। আরিয়া তখন অন্যদের সাথে ডান্স করছে। চার্লসের কথা মতো মোহিত আরিয়ার কাছে এসে আরিয়ার সাথে ডান্স করতে চায়, কিন্তু আরিয়া মোহিতকে পাত্তা না দিয়ে মোহিতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঋষি এবং স্বপ্নের সাথে ডান্স করতে থাকে। এজন্য অপমান হয়ে মোহিত ফিরে আসে। এদিকে দেখা যায় চার্লসের মধ্যে জগন এসেছে। এর মধ্যে ঋষির বাড়ি থেকে কল এলে ঋষি আরিয়াদের বলে, আমি একটু আর্জেন্ট বাড়ি যাচ্ছি, তোমরা থাকো, আমি ফিরে এসে নিয়ে যাব। মোহিত তখন চার্লসের কাছে গিয়ে বলছে, এত দেমাগ দেখায় কেন? চার্লস জানতে চায়, তোর লাগবে? মোহিত বলে, আপনি কি করতে পারবেন? চার্লস তখন ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়ে বলে, ওয়াচ অ্যান্ড লার্ন। চার্লস আরিয়ার কাছে গিয়ে আরিয়াকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু আরিয়া যেহেতু চার্লসকে চিনে না, এই জন্য আরিয়ার ড্রিঙ্কস নিতে যাচ্ছিল না। এর মধ্যে স্বপ্না এসেই চার্লসের ওই ড্রাগ মিশানো ড্রিঙ্কটি খেয়ে নেয়, আর এই জন্যই চার্লস একটু রেগে সেখান থেকে ফিরে আসে। এদিকে চার্লস ফিরে আসতেই মোহিতটা তাকে দেখে মজা নিচ্ছিল, বলছিল ওয়াচ অ্যান্ড লার্ন ব্রো। এতে করে অবশ্য চার্লস একটু বেশিই রেগে যায় এবং অপমান হয়ে চার্লস জগনকে ইশারায় কিছু বোঝায়। অন্যদিকে স্বপ্না আরিয়াকে রোজ দিয়ে বলছে, এখনই সময়, এটা দিয়ে প্রপোজ করে ফেল। আরিয়া তখন কবিরের কাছে যাচ্ছিল, কিন্তু আরিয়া কবিরের কাছে যাওয়ার আগেই সোয়াতি নামে একটি মেয়ে এসে কবিরকে প্রপোজ করে বসে। আর এটি দেখে আরিয়া খুবই কষ্ট পায়। আরিয়া ফিরে এসে স্বপ্নাকে বলে, চল আমরা চলে যাব, কিন্তু স্বপ্না তখন মাথা ঘুরছে। আরিয়া স্বপ্নাকে বসিয়ে রেখে ক্যাব ডাকতে বের হয়। এর মধ্যে দেবকে কল করলে আরিয়া জানায়, আমি 40 থেকে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব। কথার মাঝেই জগন এসে আরিয়ার মুখ চেপে ধরে। চাল ধরতে গেলে আরিয়ার লাথি খেয়ে পড়ে যায়। এরপর ক্লাবের সিকিউরিটি গার্ড বাবুরাম এসে জগনকে হেল্প করে, কারণ বাবুরাম জগনের লোক ছিল। এরপর তারা জোরপূর্বক আরিয়াকে কারে তুলে সেখান থেকে নিয়ে যায়। মোহিত চিৎকার করে বারবার আরিয়াকে বলছিল, এখন তোর মাকে ডাক। এরপর চলন্ত গাড়ির মধ্যেই এই নরপশুগুলা পালাক্রমে আরিয়াকে ধর্ষণ করতে থাকে। এরপর তাদের যৌনক্ষুধা মিটে যেতেই তারা নির্জন একটি জায়গায় কার থামিয়ে অচেতন অবস্থায় আরিয়াকে ময়লার ড্রেনের মধ্যে ফেলে পালিয়ে যায়। অন্যদিকে অনেক সময় পার হয়ে গেছে, আরিয়া এখনও বাড়ি ফিরেনি। আরিয়ার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। এই জন্য দেবকী তার ছোট বোন ইন্দুকে বাসায় রেখে আরিয়ার খোঁজে ক্লাবে আসে। ক্লাবে তখনও পার্টি চলছে। মোহিতদেরকেও দেখা যায় আবার পার্টিতে এসেছে। দেবকী সোয়াতিদের কাছে জানতে চায় যে আরিয়া কোথায়, কিন্তু সোয়াতিরা বলে, এখানেই দেখেছিলাম, এখন বলতে পারবো না। এদিকে আরিয়ার সাথে কথা হচ্ছে, তাও 2 ঘন্টা আগে। দেবকী আরিয়ার কোনো খোঁজ না পেয়ে থানায় যায়। পুলিশকে জানানোর পর তারা বলছিল, ম্যাডাম আজ ভ্যালেন্টাইন্স ডে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে কোথাও গিয়ে মজা করছে। আমাদের কাছে এমন কেস রোজ আসে, আপনি বরং বাড়ি ফিরে যান, মেয়ে এসে পড়বে। কিন্তু দেবকী বলে, কি বলছেন আপনারা? আমার মেয়ে 2 ঘন্টা আগে থেকে নিখোঁজ। আমার মেয়ে এমন না, ও আমাকে বলেছে ও বাড়ি ফিরছিল, তো বাড়ি ফিরছিল। এরপর পুলিশ দেবকীর থেকে আরিয়ার সকল ডিটেলস নিয়ে দেবকীকে বাড়িতে পাঠিয়ে দেয়। দেবকী বের হতেই ডিকে নামে এই অর্ধচন্দ্র লোকটি দেবকীকে বলে, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, আমার শর্ট নেম ডিকে।
পুলিশের চামড়া একটু মোটা, তাই ওরা এত গুরুত্ব দেবে না। যদি আমি আপনার কোনো কাজে আসি আমাকে জানাবেন। ডিকে দেবকিকে তার কার্ডটি দেয় এবং বলে আমি যে কোনো ধরনের তথ্য বের করে দিতে পারবো, দরকার পড়লে জানাবেন। অবশ্য দেবকি সেটা পাত্তা না দিয়ে বাড়িতে ফিরে যায়। এদিকে আরিয়ার বডিটি তখনও ট্রেনের মধ্যে পড়ে আছে। সকাল হতে এক লোক মর্নিং ওয়াকে এসে আরিয়ার বডিতে দেখতে পায়। সিন চলে যায় হসপিটালে। আরিয়াকে হসপিটালে এনে দেবকিকে ডাকা হচ্ছে, কারণ আরিয়া এখনও জীবিত। দেবকি আইসিইউতে ঢুকেই দেখে তার মেয়েটি ক্ষতবিক্ষত অবস্থায় ভেন্টিলেটরে পড়ে আছে। দেবকি শুধু চিৎকার করে কান্না করছে, কিছুই বুঝতে পারছে না কিভাবে কি হলো। ডক্টর দেবকিকে ডেকে জানায় ইন্টারনাল অনেক ইনজুরি হয়েছে, ও এখনও শকে। এমনকি কেউ হয়তো ওকে গলা টিপে হত্যা করার চেষ্টাও করেছিল, এজন্য শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডক্টর আরও বলে আমাদের মনে হচ্ছে আপনার মেয়ে গণধর্ষণের শিকার। ডক্টরের কথা শুনে দেবকি কিছুতেই তার কান্না থামাতে পারছে না। এদিকে এই খবর মিডিয়াতেও লিক হয়ে যায়। এরপর ক্রাইম ব্রাঞ্চ থেকে ইন্সপেক্টর ম্যাথু ফ্রান্সিসকে এই কেসের তদন্ত করতে দেয়া হয়। ফ্রান্সিসও দায়িত্ব নিয়ে আগে হসপিটালে এসে দেবকির সাথে দেখা করে। ফ্রান্সিস দেবকিকে বলে আমরা তদন্ত শুরু করেছি, পার্টিতে থাকা সবার জবানবন্দি নেওয়া হচ্ছে। এমনকি যখনই আপনার মেয়ের জ্ঞান ফিরবে আমাদের ওর স্টেটমেন্ট নিতে হবে। এর কিছু সময় পর আরিয়ার জ্ঞান ফিরে আসে। আরিয়া উঠতে পারে না, শুধু প্রেশার এলে ইশারায় বুঝিয়ে দেয়। ইন্টারনাল ইনজুরির জন্য মুখে কোনো খাবারও খেতে পারছে না। এর মধ্যে আরিয়ার খবর পেয়ে আনন্দ এসে পড়েছে। আনন্দকে দেখা মাত্রই আরিয়া কান্নায় ভেঙে পড়ে। আনন্দ আরিয়াকে কোনোরকম বুঝিয়ে দেবকির কাছে জানতে চায় ও কি কিছু বলেছে। দেবকি বলে না। এরপর আনন্দ দেবকিকে নিয়ে আরিয়াকে বোঝায় যে একমাত্র তুমিই পারো ওদের সাজা দিতে, তুমি শুধু নাম বলো। আরিয়া তখন কাঁদতে কাঁদতে শুধু দেবকিকে বলে জানেন ওরা চিৎকার করে কি বলছিল? ওরা বলছিল এখন তোর মাকে ডাক। অন্যদিকে সিবিআই স্বপ্নার জবানবন্দি নিচ্ছিল। এর মধ্যে আরিয়াও তার স্টেটমেন্ট দিয়ে দেয় এবং আরিয়ার স্টেটমেন্টের উপর ভিত্তি করে সিবিআই প্রথমে মোহিত এবং চার্লসকে ক্লাব থেকে অ্যারেস্ট করে এবং বাবুরামের বাড়ি থেকে। বাবুরামকে টর্চার করলে বাবুরাম জগনের কথাও বলে দেয়, এজন্য জগনকেও তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়। মিডিয়া তখন রেপ কেসে অ্যারেস্ট হওয়া 4 আসামির নিউজ করছে। ডিকেকে দেখা যায় বউ এবং মেয়ের সাথে নিউজ দেখছিল। নিউজ দেখে ডিকের ওয়াইফও মেয়েকে বলছে এই দেশের কোনো কিছু বদলাবে না। ডিকের মেয়ে বলে তার জন্য তো কাউকে এগিয়ে এসে ব্যবস্থা নিতে হবে। ডিকের ওয়াইফ বলে যাই হোক, তুই টিউশন থেকে তাড়াতাড়ি ফিরবি, দেখছিস না চারিদিকে কি হচ্ছে। এদিকে এই কেসটি ফাস্ট ট্র্যাক কোর্টে চলে যায়। আসামিদের হাজির করে কোর্ট প্রথমে আরিয়ার দেয়া স্টেটমেন্টের ভিডিওটি দেখে, যেখানে আরিয়া ওই রাতের সম্পূর্ণ ঘটনা খুলে বলেছে। আরিয়ার স্টেটমেন্ট শোনার পর শুরু হয় কোর্টের যুক্তিতর্ক উপস্থাপন। আরিয়ার পক্ষের আইনজীবী প্রথমেই 4 জনের ডিএনএ টেস্ট করানোর প্রস্তাব দেয়। এই জন্য আরিয়ার থেকে স্যাম্পল নেওয়া হয়। ডক্টরও জানায় আরিয়া পুরো স্টেবল, তার মানে তার স্টেটমেন্ট সত্যি। এদিকে ডিএনএ টেস্ট করালে চার্লসরা ফেসে যাবে, এই জন্য চার্লসের আইনজীবী আরিয়ার ব্লাড টেস্টের রিপোর্ট জমা দেয়, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই রাতে আরিয়ার রক্তে অ্যালকোহল ছিল। তার মানে আরিয়ার স্টেটমেন্ট গ্রহণযোগ্য নয়। ওই রাতে চার্লসদের সাথে ক্লাবে থাকা একজন স্টেটমেন্ট দেয় চার্লসরা পুরো রাত আমার সাথেই ছিল। আবার চার্লসের ফোন সেখানে রেখে যাওয়ায় ফোন লোকেশনও তাই বলছে। আরিয়ার আইনজীবী তখন ট্রাফিক সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে ওই রাতে চার্লসের কার বাইরে যেতে দেখা গেছে। অবশ্য তারা কারটিকে আগেই ধুয়ে পরিষ্কার করে ফেলায় কারে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা এভিডেন্সই পাওয়া যায় না। কারের ব্যাপারে জবানবন্দি দেয় ওই রাতে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেই চার্লসের কাছ থেকে কারটি নিয়েছিলাম। আবার জগনের ফোন লোকেশনও তাই প্রমাণ করে। এভাবেই দিনের পর দিন কোর্টে যুক্তিতর্ক চলতে থাকে। যে ব্যক্তি আরিয়াকে ড্রেনের মধ্যে দেখেছিল সে পুলিশকে খবর না দিয়ে অ্যাম্বুলেন্স ডেকে আরিয়াকে আগে হসপিটালে নিয়ে গিয়েছিল। আবার ঋষিও স্টেটমেন্ট দেয় ওই রাতে সে ফিরে এসে আরিয়াকে দেখেনি। আরিয়ার ফোনও বন্ধ ছিল। স্বপ্না অসুস্থ দেখে স্বপ্নাকে সে বাড়িতে ড্রপ করতে গিয়েছিল। এদিকে আবার চার্লসের আইনজীবী প্রমাণ করতে চায় আরিয়া হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে সেক্স করেছে। এরপর তার সাথে ঝগড়া হলে তার বয়ফ্রেন্ডই হয়তোবা তাকে মারার চেষ্টা করেছে। এরপর দেবকিকে ডাকা হয়। চার্লসের আইনজীবী দেবকির কাছে জানতে চায় আপনি যখন পার্টিতে গিয়েছিলেন তখন গেট বাবুরাম খুলেছিল,
ভিতরে গিয়ে আপনি মোহিত এবং চার্লসকেও দেখেছেন। আপনি আপনার জবানবন্দিতে পুলিশকে কিন্তু বলেছেন। দেবকি বলে, আমি তখন ওদের দেখেছি এটা ঠিক, কিন্তু আরিয়া তার 2 ঘন্টা পূর্ব থেকে নিখোঁজ ছিল। এদিকে আরিয়া যদিও স্টেটমেন্ট দিয়েছে, তারপর তার স্টেটমেন্ট ভ্যালিড নয়। মোহিত তার স্টেটমেন্টে বলে, আমি নিজেই আরিয়াকে পছন্দ করি, আমি কেন এটা করতে যাব? আর আমার নাম বলেছে, এটা বলা স্বাভাবিক, কারণ ক্লাসরুমের ঘটনার জন্য হয়তোবা আরিয়া আমার নাম বলেছে। কিন্তু এরপরই পুরো কেসের মোড় ঘুরে যায় যখন ফরেন্সিক টেস্টে ডিএনএ ম্যাচের রিপোর্ট নেগেটিভ আসে। মানে আরিয়ার দেহে কোনো সিমেন্ট টেস্ট করা যায়নি। এর কারণ হচ্ছে আরিয়া ঘটনার 3 দিন পর স্টেটমেন্ট দিয়েছিল, আর হিউম্যান বডিতে 72 আওয়ার্স পরেই সিমেন্ট নষ্ট হয়ে যায়, যে জন্য ম্যাচ করেনি। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি চার্লসদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে? আরিয়া কি মিথ্যা বলছে? অনেকে আবার বলছে আরিয়ার মায়ের সাথেই তো আরিয়ার সম্পর্ক ভালো নয়। এদিকে আরিয়াকে হসপিটাল থেকে বাড়িতে নেওয়া হয়। আরিয়ার আইনজীবী কোনোভাবেই প্রমাণ করতে পারছিল না যে চার্লস রায় ওই রাতে তাকে ধর্ষণ করেছে। এই জন্য কোর্ট চার্লস সহ বাকি 3 জনকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু আনন্দ কিছুতেই মেনে নিতে পারছিল না। এজন্য রাগের মাথায় জজের সামনে এসে জগনকে ঘুষি মেরে বসে। এজন্য কন্টেম্প্ট অফ কোর্টের চার্জে আনন্দকে অ্যারেস্ট করা হয়। ডিকেকেও দেখা যায় কোর্ট চত্বর এসে সবকিছুই দেখছে। অবশ্য এরপরই দেবকি আনন্দের বেল করায়। ফেরার পথে ফ্রান্সিস দেবকিকে বলে, সরি ম্যাডাম, আমি কিছু করতে পারলাম না। দেবকি বলে, আপনি কি করবেন? এই দেশে রেপ ঠিকই করতে পারে, কিন্তু রেপিস্টকে থাপ্পড় মারতে পারে না। আমার পুলিশ এবং লয়ের উপর আস্থা উঠে গেছে। এই বলে দেবকি চলে যায়। দেবকি এবং আনন্দ বাড়ি ফিরেই দেখে আরিয়া দরজা বন্ধ করে দিয়েছে। ইন্দুজানের টিভিতে ওদের মুক্তির নিউজ দেখে দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ডাকার পরও আরিয়া দরজা খুলছিল না। এই জন্য আনন্দ একসময় দরজা ভেঙেই ফেলে। দেখা যায় আরিয়া একটি ছুরি হাতে নিয়ে বসে আছে। আনন্দ সাথে সাথেই ছুরিটি ফেলে দেয়। এরপর দেবকি কাছে যেতেই আরিয়া চিৎকার করতে শুরু করে। দেবকিও আর কাছে যেতে সাহস পাচ্ছে না। আরিয়াকেও কোনোভাবে থামানো যাচ্ছে না। মূলত আরিয়া ভাবছে দেবকির উপর রাগ করেই মৈত্রা হয়তোবা তাকে রেপ করেছে। দেবকি অবশ্য আরিয়ার মনের অবস্থাটা বুঝতে পারছে, তাই আরিয়ার থেকে আড়ালে চলে যায়। দেবকির 2 চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছে, এছাড়া তো আর করারও কিছু নেই। কিছুক্ষণ পর আরিয়া ঘুমিয়ে পড়লে আনন্দ এসে দেবকিকে বলে, আমাদের এভাবে হেরে গেলে চলবে না, লড়তে হবে। আমরা হাইকোর্টে আপিল করব, ওদের সাজা হবেই। দেবকি বলে, সাজা তো আমার মেয়ে ভোগ করছে ওই ঘটনার পর থেকে। আমি ভেবেছিলাম আমার আর আরিয়ার মাঝে সমস্যাগুলি একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু এখন সব শেষ হয়ে গেল। ও আমার থেকে এত দূরে সরে গেছে, আমি আর কোনোদিন ওকে ফিরিয়ে আনতে পারবো না। পরবর্তী দিন আনন্দ আরিয়ার কাছে গিয়ে আরিয়াকে বলছিল, তুমি না কোথায় যেন যেতে যাচ্ছিলে, চলো আমরা যাই। কিন্তু আরিয়া শুধু চোখের জল ফেলে ইশারায় বোঝায়, না বাবা। আনন্দ বলে, ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হবে আমাকে জানিও। সিন চলে যায় স্কুলে। দেবকি প্রিয়াকে স্কুলে দিতে এসেছে। দেবকে দেখে মোহিত স্কুলে অন্যদের সাথে একদম বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। দেবকি সাথে সাথে প্রিন্সিপালের কাছে গিয়ে জানতে চায়, আপনি ওকে কিভাবে স্কুলে অ্যালাউ করলেন? প্রিন্সিপাল বলে, দেখুন দেবকি, কোর্ট ওকে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দিয়েছে, আমরা কিভাবে ওকে বের করে দিতে পারি? স্কুলের তো কিছু রুলস আছে। এই জন্য দেবকে বেরিয়ে আসে। আর তখনই মোহিত হাসতে হাসতে দেবকে গুড মর্নিং বলে চলে যায়। দেবকি এটা কিছুতেই মেনে নিতে পারছে না, যার জন্য তার মেয়ের এই অবস্থা। সে নির্দ্বিধায় এভাবে তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য স্কুল শেষ হওয়ার পরই দেবকি মোহিতকে ফলো করতে শুরু করে। দেবকির আচরণে মনে হচ্ছিল দেবকি মোহিতকে মারার চেষ্টা করছে। তবে যখনই দেবকি মোহিতকে ধাক্কা দিতে যাবে, তখনই নিজে বড় একটি অ্যাক্সিডেন্ট হাত থেকে রক্ষা পায়। এজন্য সে সোজা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আনন্দকে বলে, আমি আর ওই স্কুলে যাব না, প্রিয়াকেও অন্য স্কুলে শিফট করে দিব। আনন্দ তখন স্পষ্টই বুঝতে পারে যে মোহিতের জন্য দেবকি এটা করছে, কিন্তু তারা কি করতে পারবে? তারা তো ভিকটিম, তারা অসহায়। দেবকি সারা রাত অনেক ভাবে। দেবকি স্পষ্ট বুঝতে পারছে আইন তাদেরকে শাস্তি দিতে পারবে না, তাকে কিছু করতে হবে। তখন দেবকি ডিকের কথা মনে পড়ে। এর জন্য পরবর্তী দিন সকাল হতেই দেবকি ডিকের অফিসে যায়। অবশ্য দেবকি ডিকেকে বোঝাতে চাচ্ছিল যে আমি ভুল করে এসে পড়েছি। ডিকে বলে, ম্যাডাম, আমি আপনার কেস সম্পর্কে জানি। কোর্ট অনেক বড় পাপ করে ফেলেছে, আমি আপনার কষ্ট ফিল করতে পারি,
দেবকি বলে কেউ জানতে পারবে না আমি কি ফিল করছি। ডিকে তখন তার মেয়ের ছবিটি দেখিয়ে বলে, আমার মেয়েও আপনার মেয়ের বয়সী, আমি ফিল করতে পারছি, ভয় পাবেন না, আমাকে বলুন আমি কি করতে পারি, কেউ কিছুই জানতে পারবে না। দেবকি তখন ওই 4 জনের সকল ইনফরমেশন চায়। ডিকে বলে পেয়ে যাবেন, তবে মনে রাখবেন আজকের পর না আমি আপনাকে জানি না আপনি আমাকে জানেন। দেবকি চলে যেতেই ডিকে তার কাজে লেগে পড়ে। ডিকে প্রথম দিনই বাবুরামের সকল তথ্য জোগাড় করে। এরপর মেট্রো স্টেশনে দেবকির সাথে দেখা করে দেবকিকে জানায় বুধবার দিন বাবুরামের ছুটি থাকে। ওই দিনও একটি মদের দোকানে গিয়ে দোকান বন্ধ হওয়ার আগ পর্যন্ত রিং করে। ডিকে বলে আমি জানি না আমি যা করছি তা সঠিক না ভুল। দেবকি বলে ওঠে ভুল, কিন্তু তার থেকে বড় ভুল কোনো কিছু না করা। ভুল এবং অধিক ভুলের মাঝে আপনি কোনটা বেছে নেবেন? ডিকে তখন অনেক চিন্তা ভাবনা করে সেই মদের দোকানের ঠিকানা দিয়ে চলে যায় আর বলে ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ঈশ্বর সব ঠিক করে দিবে। দেবকি বলে ঈশ্বর সব জায়গায় থাকে না ডিকেজি। উত্তরে ডিকে বলে জানি, এই জন্যই তো ঈশ্বর মা বানিয়েছেন। ডিকের থেকে তথ্য নিয়ে পরদিনই দেবকি ওই তৃতীয় লিঙ্গের স্টুডেন্টদের কাছে যায় এবং তাদের হেল্প চায়। এখান থেকে সিন চলে যায় বুধবার রাতে। বাবুরামকে দেখা যায় মদের দোকানে বসে মদ খেয়ে মাতলামো করছে। সেখান থেকে সবাই চলে গেলে তৃতীয় লিঙ্গের ওই মেয়েরা বাবুরামকে ইশারা করে পাশে ডেকে নেয়। এরপর বাবুরাম আসা মাত্রই তারা বাবুরামকে একটি অটোতে তুলে নিয়ে যায়। এরপর বাবুরামের যখন জ্ঞান ফিরে সে দেখে সে ড্রেনের উপর শুয়ে আছে। বাবুরাম সোজা বাড়িতে চায়। বাবুরামের ওয়াইফ বলছিল 3 দিন যাবৎ কোথায় ছিলে তুমি, তার মানে এর মাঝে 3 দিন কেটে গেছে। বাবুরামের মাথাও তখন প্রচুর ঘুরছিল, এই জন্য বাবুরাম সোজা ওয়াশরুমে যায়। কিন্তু যখনই সে মাইনাস করতে যাবে বাবুরাম হাত দিয়ে দেখে তার সেই পার্সটিই নেই, তার মানে ওরা সেটি কেটে রেখে দিয়েছে। বাবুরাম তখন চিৎকার করে আয়নায় ঘুষি মারে আর সাবানে পা পিছলে কলের উপর মাথা পড়ে বাবুরাম টয়লেটের মধ্যেই মারা যায়। এই না হলে ধর্ষণের শাস্তি। পরের সিনে দেখা যায় আরিয়ার রুমে প্রিয়া এবং আরিয়া টিভি দেখছিল। হঠাৎ বাবুরামের নিউজটি এসে পড়ে। দেবকি প্রিয়াকে ডাকায়, প্রিয়াও চলে যায়। আরিয়া তখন বাবুরামের মৃত্যুর নিউজটি দেখতে থাকে। রান্নাঘর থেকে দেবকিও শব্দ পাচ্ছে, আরিয়া ওই নিউজটি দেখছে। আরিয়া তো জানে না তার ধর্ষণের বদলা নিতেই তার সৎ মা দেবকি এইগুলো করছে। নিউজটি দেখার পর এতদিন পরে আরিয়া আজ রুমের পর্দা সরিয়ে বাইরের আলো দেখল। অন্যদিকে বাবুরামের এমন মৃত্যু দেখে ফ্রান্সিস বলছিল এটা নিশ্চয় বদলা নেওয়া হয়েছে, কিন্তু ফ্রান্সিসের অ্যাসিস্ট্যান্ট আনোয়ার বলছিল না স্যার, ওরা একদম ইনোসেন্ট। তারপরও ফ্রান্সিস আনন্দের সাথে দেখা করে, কারণ ফ্রান্সিসের সন্দেহ আনন্দ বদলা নিতে এটা করতে পারে। অবশ্য আনন্দ বুঝতে পারছে যে ফ্রান্সিস তাকে সন্দেহ করছে। এই জন্য আনন্দ ফ্রান্সিসকে শুধু বলে আমি খুশি হতাম যদি আমি এটা করতে পারতাম, কিন্তু আমি এত বোকা নই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমি আইনের দ্বারাই বদলা নিতে চাই। ফ্রান্সিস তারপর আনন্দকে সন্দেহ করে যাচ্ছে, এই জন্য ফ্রান্সিস আনোয়ারকে 24 ঘন্টা আনন্দের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগিয়ে দেয়। অন্যদিকে দেবকি এবং ডিকে একটি আর্ট গ্যালারিতে দেখা করে, যেখানে ডিকে দেবকিকে একটি পেন ড্রাইভ দেয় যার মধ্যে চার্লস এবং মোহিতের তথ্য আছে। ডিকে পেন ড্রাইভটি দিয়ে বলে সিসিটিভি ডিসেবল করার প্রসেসটি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, পরে দেখে নেবেন। এরপর বাড়ি ফিরে দেবকি তথ্যগুলো দেখতে শুরু করে। ডিকের তথ্য মতে চার্লসের বাবা মা নেই, চার্লস নিজের বাড়িতে একাই থাকে। চার্লস একটি নাইট ক্লাবের পার্টনার, প্রতি শনিবার চার্লস সেই ক্লাবে থাকে, আর ওই দিন চার্লসের কাজের লোকেও ছুটি থাকে। পরবর্তী দিন সকালের আগে কেউ বাড়িতে আসে না। অন্যদিকে মোহিতের বাবা মা দুজনই পাইলট, তাদের বেশিরভাগ সময়ই দেশের বাইরে কাটে। এজন্য মোহিত বেশিরভাগ সময়ই তার কাজে চার্লসের বাড়িতেই থাকে। দুজনের ঘরের চাবি দুজনের বাড়িতে আছে। চার্লস আবার প্রচুর ফিটনেস প্রেমী, প্রোটিন শেক থেকে শুরু করে সব ধরনের সাপ্লিমেন্ট সে নেয়। এই ছিল দুজনের ইনফরমেশন। দেবকি দেখছিল আর অ্যাপেল খাচ্ছিল। তখন দেবকির মুখে অ্যাপেল সিড আটকাতেই দেবকির মাথায় একটি প্ল্যান আসে। এরপর শনিবার রাত হতেই দেবকি অনেকগুলো অ্যাপেল এনে সিডগুলোকে আলাদা করে, এরপর গ্রোসারি কেনার নাম করে বেরিয়ে পড়ে। অন্যদিকে আনোয়ারকে দেখা যায় তখনও তাদের বাড়ির বাইরে নজর রাখছে। মূলত আনোয়ার আনন্দের উপর নজর রাখছে।
এই জন্য দেবকি বের হয় আনোয়ারের কোনো মাথা ব্যথা নেই। আজ যেহেতু শনিবার, চার্লসেরও বাড়ি খালি, এই জন্য দেবকি একজন চাবি মেকার সাথে নিয়ে বলে চাবি ভুল করে ঘরেই রেখে গেছি। তবে কিছুক্ষণের মধ্যেই লোকটি ঘরের লক খুলে ফেলে। দেবকিও এমনভাবে ঢুকে যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট না পড়ে। এরপর 2 হাতে হ্যান্ডগ্লাভস পরে দেবকি চার্লসের প্রোটিন শেকের মধ্যে অ্যাপেল সিডের গুঁড়ো মিশিয়ে রেখে যায়। আর পরবর্তী দিন সকালে চার্লসের প্রোটিন শেক খাওয়া মাত্রই অসুস্থ হয়ে পড়ে। কাজের লোকটি দেখা মাত্রই চার্লসকে হসপিটালে নিয়ে যায়। এদিকে মোহিতকে জানানোর পর মোহিত হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তখন দেবকিকেও দেখা যায় এক ব্যাগ অ্যাপেল নিয়ে দাঁড়িয়ে আছে। দেবকি মোহিতের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সিকিউরিটির প্রশ্ন এড়াতে দেবকি ফোনে উপরের ফ্ল্যাটের কারোর সাথে কথা বলার নাটক করে এবং মিথ্যা নাম বলে উপরে চলে যায়। এদিকে চার্লসের বাসা থেকে দেবকি আবার ফ্ল্যাটের চাবিও নিয়ে এসেছিল। অন্যদিকে হসপিটালে জানা যায় বৃষ্টির কারণে চার্লস প্যারালাইজড হয়ে গেছে। আর এটি হচ্ছে অ্যাপেল সিড থেকে। মূলত অ্যাপেল সিডে সায়ানাইড থাকে। একজন মানুষকে মারতে যার 1.5 গ্রামই যথেষ্ট। এজন্য আপাতত সে প্যারালাইজড। আবার মুখের থেকে অ্যাপেল সিড এবং প্রোটিন শেকও পাওয়া গেছে, যেখান থেকে কনফার্ম হওয়া গেছে যে অ্যাপেল সিড থেকে সায়ানাইড বানানো হচ্ছে। আপনাদের নিশ্চয় মনে আছে দেবকে বায়োলজি টিচার, তার বায়োলজির সঠিক প্রয়োগই সে করেছে। আনোয়ার ফ্রান্সিসকে বলছিল, স্যার আমি তো সারাক্ষণ নজর রেখেছি, এটা আনন্দের কাজ না। এদিকে ডিকে হসপিটালে বসে দেবকিকে সব আপডেট জানিয়ে দিচ্ছে। ডিকে দেবকিকে সিগন্যাল দেয়া মাত্রই দেবকি মোহিতের ঘরে ফায়ার অ্যালার্ম বাজিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর সাথে সাথে মোহিতের কাছে খবর আসে তার ফ্ল্যাটে আগুন লেগেছে। এই জন্য ফ্রান্সিসরা মোহিতকে নিয়ে অ্যাপার্টমেন্টে যায়। ফায়ার সার্ভিসের লোকেরা জানায় কোথাও কোনো আগুন নেই, হয়তো ফেক অ্যালার্ম বাজানো হয়েছে। তবে এটি যেহেতু মোহিতের ফ্ল্যাটে ঘটেছে, এই জন্য ফ্রান্সিসরা মোহিতের ঘরে তল্লাশি করে দেখতে চায়। ফ্ল্যাটে গিয়ে প্রথমে ওয়াশরুমের মধ্যে কিছু মাদক পাওয়া যায়। তারপর রান্নাঘরের বিন চেক করতেই সেখানে প্রচুর কাটা আপেল পাওয়া যায়, যার কোনোটার মধ্যে সিড নেই। এখানে দেখা যায় দেবকি যে অ্যাপেলগুলো নিয়ে এসেছিল সেগুলো এখানে এনে কেটে সিড বের করে এখানে গ্রিন্ডারে গুঁড়ো করেছে এবং এমনভাবে সব রেখে গেছে ফ্রান্সিসরা দেখে স্পষ্ট বুঝতে পারছে যে সায়ানাইড এখানেই বানানো হয়েছে আর এগুলো মোহিতই করেছে। এরপর ল্যাপটপ চেক করেও দেখা যায় দেবকি ল্যাপটপের সার্চ হিস্টোরিতে লিখে রেখেছে অ্যাপেল সিড থেকে কিভাবে সায়ানাইড বানানো যায় তার রেসিপি। আবার দেবকি কম্পিউটারের টাইমও চেঞ্জ করে গত রাতে টাইম দিয়ে রেখেছিল, যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মোহিতই গত রাতে সার্চ করে দেখেছে কিভাবে সায়ানাইড বানাতে হয়, এরপর সেগুলো বানিয়েছে। এই জন্য চার্লসকে হত্যা চেষ্টার অপরাধে মোহিতকে অ্যারেস্ট করা হয়। তবে কথায় আছে, ক্রিমিনাল যত সাবধানতার সাথে ক্রাইম করুক না কেন, কোনো না কোনো ক্লু নিশ্চয় ফেলে যায়। দেবকিরও এমনটাই হয়েছে। দেবকি ভুল করে তার চশমাটা রেখে গেছে, যেটি ফ্রান্সিসের হাতে পড়ে যায়। সিন চলে যায় আরিয়াদের বাড়িতে। রাতের বেলা আরিয়ার কান্নার শব্দ পেয়ে দেবকি আরিয়ার দরজায় কান পাতে। ভিতর থেকে পানি পড়া এবং চিৎকার শব্দ আসছিল। ভিতরে দেখা যায় আরিয়া শাওয়ার নিচ্ছে আর নিজের শরীর আছড়ে ক্ষত বিক্ষত করে ফেলছে, কারণ আরিয়ার এই দেহই তার কাছে এখন ঘৃণা হচ্ছে। আরিয়ার শব্দে দেবকেও বুঝতে পারছিল আরিয়া কতটা যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছে, আর এটি একটি মেয়েই শুধু বুঝতে পারবে। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। দেবকিকে দেখা যায় চার্লসকে দেখতে হসপিটাল এসেছে। দেবকি পরিচয় দেয় চার্লস তার পুরনো স্টুডেন্ট। দেবকি চার্লসের সামনে কিছু আপেলের টুকরো বের করে রাখে এবং চার্লসকে বলে, আমার মেয়ের সাথে ওই রাতে যা হয়েছিল, আমার মেয়ে প্রতি রাতে কাঁদে। আজকের পর তুই ওই রাত ভুলতে পারবি না। তোরা চিৎকার করে কি বলেছিলি? এখন তোর মাকে ডাক, ওর মা এসে পড়েছে। দেবকির কথা শুনে চার্লস উত্তেজিত হয়ে যাচ্ছিল, এজন্য দেবকি বেরিয়ে চলে যায়। অন্যদিকে স্বপ্না আরিয়ার হোয়াটসঅ্যাপে একটি নিউজ লিঙ্ক পাঠায়। আরিয়া ওপেন করতে দেখে মোহিত চার্লসকে পয়জন দিয়ে হত্যা করতে চেষ্টা করেছিল। চার্লস এখন হসপিটালে প্যারালাইজড হয়ে পড়ে আছে আর মোহিত জেলে। নিউজটি দেখার পর আরিয়া দেখে আনন্দ অফিসে যাচ্ছিল। আরিয়া তখন আনন্দকে টেস্ট করে বলে, বাবা আজ তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আনন্দ রিপ্লাই দেয়, যা ইচ্ছা চাও। আরিয়া তখন ওই কটেজের ফটোটি পাঠায়, যা দেখে খুশিতে আনন্দ বলে, আমি এখনই বুক করে দিচ্ছি। আরিয়ার মাঝের এমন পরিবর্তন দেখে আনন্দ হ্যাপিলি অফিসে চলে যায়। অন্যদিকে দেবকিকে দেখা যায়
প্রিয়াকে স্কুলে দিতে এসেছে। ফেরার সময় ফ্রান্সিসের সাথে দেখা হয়। ফ্রান্সিস বলে আরিয়ার স্যাম্পলগুলো ডিস্ট্রয় করতে হবে, এই জন্য আপনার একটি সিগনেচার দরকার। দেবকি তখন ব্যাগের মধ্যে চশমা খুঁজতে শুরু করে, কিন্তু পাচ্ছে না দেখে ফ্রান্সিস ওই চশমাটি বের করে দিয়ে বলে, এটা খুঁজছেন না তো? দেবকি একটু চমকে যায়। অবশ্য এরপরই দেবকি সেম আরেকটি চশমা বের করে বলে, আপনিও সেম চশমা পরেন? ফ্রান্সিস বলেন, না, আমার চশমা লাগে না, আমি এমনিতেই সব দেখতে পাই। মূলত দেবকি আগে থেকেই প্রিপেয়ার্ড ছিল। সিগনেচার হয়ে গেলে ফ্রান্সিস দেবকিকে বোঝায় যে চতুর্থ যে আছে জগন, ও ক্রিমিনাল মাইন্ডেড, খুবই বিপজ্জনক। দেবকি জানতে চায় আমাকে কেন বলছেন? ফ্রান্সিস বলে, কারণ সেই তো শুধু বাকি আছে। দেবকি বলে, দেখুন আমার যেতে হবে। ফ্রান্সিস শুধু বলে দেয়, আজ চলে যান, যেদিন প্রমাণ পাবো আমি সাথে নিয়ে যাব। এরপর দেবকি বাড়িতে ফিরে আসে, আর আসা মাত্র আনন্দ একটি পত্রিকা দেখিয়ে চার্লস এবং মৈত্রী খবরটির কথা বলে। দেবকি জানতে চায় আরিয়া জানে? আনন্দ বলে, তা জানি না, তবে ও ভ্যাকেশনের কথা বলেছে। আরিয়ার কথা শুনে দেবকি অনেক খুশি। আনন্দ বলছিল, এখন অনেক কাজ, প্রিপারেশন নাও। দেবকি আনন্দকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু আনন্দ দেবকিকে বোঝায়, কি বলবে? আরিয়ার কথাই তো, ও নর্মাল হতে শুরু করেছে, এখন সব ঠিক হয়ে যাবে। এই জন্য বলতে চেয়েও দেবকি আনন্দকে আর কিছু বলতে পারে না। পরবর্তী দিন দেবকি আবার একটি পুরাতন কিল্লায় ডিকের সাথে দেখা করে। ডিকে জানায় জগনকে পাওয়া যাচ্ছে না, ওর বাবা মারা গেছে, সেখানেও আসেনি, সময় লাগবে। দেবকি বলে পুলিশ সন্দেহ করছে, যা করার দ্রুত করতে হবে। ডিকে বলে, ঠিক আছে, আপনি ভ্যাকেশন থেকে ফিরতে ফিরতে আমি সব জোগাড় করে ফেলব। এরপর দেবকি ডিকেকে থ্যাংক ইউ বলে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই নিচে দাঁড়িয়ে ফ্রান্সিস সবই শুনেছে। এই জন্য দেবকি চলে যাওয়ার পরই ফ্রান্সিস ডিকেকে তার কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। ফ্রান্সিস জানতে চায়, দেবকির সাথে কি আলোচনা করছিলি বল। ডিকে বলে, কোন দেবকি? আমি কোনো দেবকি টেবকিকে চিনি না ভাই। এর মধ্যে ফ্রান্সিসের সিনিয়র অফিসার রাথোর এসে জানতে চায়, ওকে কেন এনেছ? ফ্রান্সিস তখন বাবুর এবং চার্লসের কেসের কথা বলে, যে দেবকি সব করেছে। কিন্তু ফ্রান্সিসের কাছে যেহেতু কোনো প্রমাণ নেই, এজন্য রাথোর বলে, এই খবর মিডিয়াতে প্রকাশ হলে হ্যারাসমেন্টের কেস হবে। এগুলো ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কেস আছে, ওকে ছেড়ে দিয়ে ওই কেসগুলো দেখো। বাধ্য হয়ে তখন ফ্রান্সিস ডিকেকে ছেড়ে দেয়। অন্যদিকে এতদিন আত্মগোপনে থাকার পর জগন কারাগারে মহিতের সাথে দেখা করে। এদিকে কারাগারে কয়েদিদের যৌন লালসার শিকার হয়ে মহিত ঠিক মতো হাঁটতেই পারছে না। জগন জানতে চায়, চার্লসকে কেন মারতে চেয়েছিলি? মহিত বলে, আরে ভাই, আমি তো জীবনে আপেলই কাটিনি, সায়ানাইড কোত্থেকে বানাবো? অন্য কেউ আছে যে আমাদের ফাঁসিয়েছে। তবে এরপর কিন্তু আপনার নম্বর। শোনা মাত্রই জগন চলে যায়। পিছে থেকে তখন মহিত চিৎকার করে বলছে, জগন ভাই আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। এরপর যখন কারাগার থেকে সোজা হসপিটালে যায়, ডিকে কেউ দেখা যায় সব পর্যবেক্ষণ করছে। যখন চার্লসের কাছে জানতে চায় যে এটা কে করলো, একটি নাম তো বলো। চার্লস কিছুই বলতে পারছে না, তবে অনেক চেষ্টা করে শুধু মা শব্দটি বোঝায়। এতে করে জগনও বুঝতে পারে ওই রাতে তারা বলেছিল তোর মাকে ডাক, তার মানে এটি আরিয়ার মা। অবশ্য এর মধ্যেই চার্লসের মৃত্যু হয়। হসপিটাল থেকে বের হয়ে যখন আরিয়াদের বাড়িতে যায়, কিন্তু সেখানেও জানতে পারে আরিয়ারা ভ্যাকেশনে গেছে। এরপর ফেরার সময় ডিকেকে দেখে বুঝতে পারে ডিকে তাকে ফলো করছে। অবশ্য জগন সেটা বুঝতে না দিয়েই সেখান থেকে চলে যায়। ডিকে ওই জন্য সারা রাত জগনের পিছু করতে থাকে। সারা রাত ঘুরে তথ্য নিয়ে পরবর্তী দিন সকাল হতেই আরিয়ারা যে কটেজে উঠেছে সেখানে দেবকিকে কল করে, আর তখনই জগন এসে পড়ে। ডিকে কল কেটে দিয়ে জগনের কাছে জানতে চায় আপনি কি চান। জগন তখন ডিকেকে মারধর করে এবং জানতে চায় তোরা কি প্ল্যান করেছিস বল। কিন্তু ডিকে কিছুই বলছিল না। এই জন্য যখন ডিকের ফোন থেকে ওই কটেজের নম্বরে কল করে দেবকিকে চায়, কিন্তু সেখানের স্টাফ জানায় ওরা তো ঘুরতে বেরিয়েছে, যার মাধ্যমে যখন আরিয়াদের কারেন্ট লোকেশনও পেয়ে যায়, জনসন কটেজ। ডিকে বলে, জেনেই যেহেতু গেছিস স্যারেন্ডার করে দে। জগন বলে, আমি ওই পুরুষ না যারা মেয়েদের ভয়ে পালিয়ে যাব। ডিকে বলে, তুই পুরুষ? পুরুষ কখনো রেপ করে না। এরপরই যখন ডিকেকে শ্যুট করে এবং সেখানে সিসিটিভি সেটআপ নষ্ট করে চলে যায়। খবর পেয়ে পুলিশ, সিবিআই সবাই এসে তদন্ত করতে শুরু করে। ফ্রান্সিসরাও এসেছে।
ফ্রান্সিস সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। এর মধ্যে ডিকের কিছু ফটো দেখে ফ্রান্সিসের একটু সন্দেহ হয়, কারণ ডিকের ম্যাক্সিমাম ফটোতেই সানগ্লাস নেই, আবার ডিকে সবসময় গ্লাস পরে থাকত। যেহেতু সে একজন ডিটেকটিভ, এর জন্য ফ্রান্সিস ডিকের সানগ্লাসটি চেক করে সেখানে একটি মেমোরি কার্ড পায়। মূলত এটি সানগ্লাসের আড়ালে একটি স্পাই ক্যাম ছিল। ফ্রান্সিস মেমোরি কার্ডে থাকা ওই ফুটেজগুলোকে চেক করে এবং জানতে পারে ডিকে এবং দেবকি প্ল্যান করে সব করছে। তার সাথে জগন যে ডিকেকে খুন করেছে সেই দৃশ্যটিও দেখতে পায়। সিন চলে যায় কটেজে। সারাদিন ঘুরে ফিরে আনান্দটা কটেজে ফিরেছে। হঠাৎ করে কটেজের বিদ্যুৎ চলে যায়। কটেজের স্টাফকে ডেকে পাওয়া যাচ্ছিল না। এই জন্য আনাদ নিচে চেক করতে গিয়ে দেখে বৈদ্যুতিক তারকেও কেটে দিয়েছে। পাশে কটেজ স্টাফের রক্তাক্ত বডি। এরপর আনন্দ পিছে ফিরতেই জগনকে দেখতে পায়, কিন্তু আনন্দ কিছু করার আগেই জগন আনন্দকে শ্যুট করে দেয়। এদিকে উপরে আরিয়াকে দেখা যায় মোম জ্বালাচ্ছিল। মোম জ্বলা মাত্রই আয়নাতে জগনকে দেখে আরিয়া একদম ভয় পেয়ে যায়। শব্দ পেয়ে দেবকিও এগিয়ে আসে। জগনকে দেখে সেও ভয় পেয়ে যায়। দেবকিকে দেখে জগন দেবকির কাছে আসছিল। দেবকি তখন আরিয়াকে পালাতে বলে, এজন্য আরিয়া বেরিয়ে যায়, কিন্তু জগন দেবকিকে মারতে শুরু করে। দেবকি আনন্দকে ডাকতে গেলে জগন বলে, কেউ আসবে না, সবাইকে আমি মেরে ফেলেছি। এরপর যখন দেবকির মুখে একটি পলি পেঁচিয়ে দেবকিকে শ্বাসরোধ করে। জগন দেখছিল দেবকি আর নড়াচড়া করছে না, এই জন্য ভাবে সে হয়তো মরে গেছে। তাই দেবকিকে ফেলে আরিয়াকে ধরতে বেরিয়ে যায়। আরিয়া তখন প্রাণ বাঁচাতে ছুটছে। এর মধ্যেই দেবকি শ্বাস নিয়ে ওঠে, মানে দেবকি এখনো মারা যায়নি। এই জন্য দেবকিও জগনের পিছু করতে শুরু করে। অবশ্য দেবকিকে দেখা মাত্রই জগন প্রথমে দেবকির মাথায় বাড়ি দিয়ে ফেলে দেয়, এরপর গান পয়েন্ট করে। তবে যখনই জগন দেবকিকে শ্যুট করতে যাবে তখনই পিছের থেকে ফ্রান্সিস জগনের হাতে শ্যুট করে দেয়। এরপর শুরু হয় জগন এবং ফ্রান্সিসের ফাইট। একসময় ফ্রান্সিস এবং দেবকি দুজনই জগনকে গান পয়েন্ট করে। ফ্রান্সিস দেবকিকে বলছিল, শ্যুট করো না, গান ফেলে দাও, আমার কাছে এভিডেন্স আছে, ওর সাজা হবে, তুমি শ্যুট করলে তোমার জেল হবে। পরিবারের কথা ভাবো, আনন্দ জীবিত, পুলিশ ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এজন্য ফ্রান্সিসের কথায় দেবকি গান ফেলে দেয়, কিন্তু চিৎকার করে বারবার বলছিল, আপনি কিছুই করতে পারবেন না, ওদের কোনো শাস্তি হবে না। তখন ফ্রান্সিস নিজের গানটি দেবকিকে দিয়ে বলে, মারতেই যদি হয় সঠিক গান দিয়ে শ্যুট করো। জগন ফ্রান্সিসকে বলছে, কি করছেন এসব, এটা বেআইনি। ও চার্লসকে পয়জন দিয়েছে, মোহিতকে ফাঁসিয়েছে, বাবুরামেরতে কেটেই দিয়েছিল। জানেন কিছু? ফ্রান্সিস বলে, সব জানি। তার সাথে দেবকিকেও বলে, কেউ আসার আগে শ্যুট করে দাও। এদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে আরিয়া সব শুনছে যে দেবকি তার জন্য কি করেছে। এতদিন পর আরিয়া দেবকিকে মা বলে ডেকে উঠছে। আর তখনই দেবকি গানে থাকা সবগুলো বুলেট জগনের বুকে ছুঁড়ে মারে। জগন স্পটেই মারা যায়। আরিয়াও দৌড়ে এসে মা বলে দেবকিকে জড়িয়ে ধরে। যাকে সে মায়ের জায়গা দিতে পারেনি, সেই সৎ মাই তাকে নিজের মেয়ের জায়গা দিয়েছে। তাকে ভালোবেসেছে, কোনো কিছু তোয়াক্কা না করে তার ধর্ষকদের শাস্তি দিয়েছে। সে সৎ মা কি করে হয়? মাকে যতভাবে সংজ্ঞায়িত করা হোক না কেন, মা তো মাই। তবে সমাজে অনেকে আছে অন্যজনের বাচ্চাকে দেখতেও পারে না, তাদের উপর অনেক অত্যাচার করে। আবার দেবকির মতো এমন অনেক মা আছে যারা অন্যের সন্তানকেও নিজের সন্তানের জায়গা দেয়, নিজ সন্তানের মতো ভালোবাসে। ভালো খারাপ নিয়েই আমাদের এই পৃথিবী, কিন্তু কিছু খারাপের জন্য সবাইকে নিয়ে একভাবে চিন্তা করাটা নেহাত বোকামি ছাড়া কিছুই না। দেবকি যেটা করেছে সঠিক করেছে। এমন নরপশুদের আরো ভয়াবহ শাস্তি দেওয়া উচিত। সবশেষে বাবা মাকে বলবো, সন্তানকে বোঝানোর সাথে সাথে তাদেরও বুঝতে শিখুন। আর সন্তানদের বলবো, বাবা মাকে তাদের প্রাপ্য সম্মান দিন, তাদেরকে ভালোবাসুন, তাদের আদেশ নিষেধ মেনে চলুন। জীবন এমনিতে সুন্দর হয়ে উঠবে। দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।